বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাসার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। পাটুরিয়ায় 17 যানবাহন সহ কাত হয়ে পদ্মায় ফেরিডুবি, হতাহত নেই, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। গুজব ছড়িয়ে ঘটছে সাম্প্রদায়িক সহিংসতা, বিচার না হওয়ায় বন্ধ করা যাচ্ছে না, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর রাস্তায় অবাধে চলছে ফিটনেসহীন বাস, দুর্ঘটনার ঝুঁকি থাকলেও নেই কর্তৃপক্ষের নজরদারি। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ বিকেল 4টায়, ইনজুরিতে শেষ সাইফের টুর্নামেন্ট, দলে রুবেল। এবার পুরো খবর। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে গেছে। ফেরিতে পণ্যবাহী 17টি ট্রাক ছিল। সকাল 9:30টায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ঘাট থেকে যানবাহন তুলে পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রোড ও ফেরি আমানত শাহ। ফেরি থেকে 2-3টি যানবাহন নামার পরপরই ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ সময় অনেকেই নেমে পড়েন। 20 খানের মতো গাড়ি ছিল, ওয়ালি দুটো গাড়ি কি একটা গাড়ি উঠতে পারছিল, তাছাড়া আর উঠতে পারেনি। যাত্রী ছিল কিভাবে? যাত্রী তেমন নাই, সব ট্রাকের স্টাফ, যে করা ছিল সব ট্রাকের স্টাফ, আর 3টি ছিল প্রাইভেটে। ফেরিটা ঘাটে চলে আসছে, আসার পরে এখানে বেশি কাজ হয়ে গেছে, তখন দড়ি দিয়ে বাঁধছে ফেরি, বাঁধে ভিড়াই দিলে 2টা গাড়ি উঠতে পারছে, বাকি আর কোনো গাড়ি উঠতে পারেনি, তখন আর কি সাথে সাথে তোলা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা ট্রাক কাভার্ড ভ্যানের চালক বা সহকারীদের কেউ ভিতরে আটকা পড়েছে কিনা তা নিশ্চিতে কাজ শুরু করে ডুবুরি দলও। এখন পর্যন্ত আমরা কোনো ডেড বডি পাইনি। ইতিমধ্যে কেবিনটা সার্চ করা হয়েছে, 10টি কাভার্ড ভ্যানের যে চালকের যে ট্যাগেজ আছে সেগুলোকে সার্চ করা হয়েছে, কোনো ডেড বডি আমরা পাইনি। যেহেতু ফেরিটি ডুবতে একটু সময় নিয়েছে, আমরা ধারণা করছি মানুষগুলো বের হয়ে যেতে পারছে। উদ্ধারকারী জাহাজ হামজাও পাটুরিয়ায় প্রস্তুত রয়েছে। আমাদের ফেরি ডুবলে যে উদ্ধার করে যে টিমগুলো যারা কাজ করে আমাদের দেশে, সবাইকে জানানো হয়েছে। অলরেডি ফায়ার সার্ভিসের বড় বড় টিম চলে আসছে, যারা কাজ করতেছে। হামজা চলে আসছে, পড়তে পথে আছে, এবং BAWTS সহ যারা যারা উদ্বোধন অফিসার তারাও আসছে। ট্রাক কাভার্ড ভ্যান ছাড়াও ফেরিতে কয়েকটি মোটরসাইকেল, প্রাইভেট কার ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে ফেরিতে কতজন লোক ছিল সেটা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকর্মী আলামিন হোসেন এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে রয়েছেন, যেখানে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে আছে। সেখানকার একেবারে বিস্তারিত খবর এই মুহূর্তের আপডেট নিয়ে সরাসরি যুক্ত আছেন তিনি আমার সাথে। আলামিন, সকাল 10টার দিকে, 9:30টার দিকে থেকে ডোবা শুরু হয়, 10টার দিকে পুরোপুরি কাত হয়ে যায়, উপরে থাকা 17টি গাড়ি পানিতে পড়ে যায়। একটু জানতে চাইবো যে এখন এই প্রায় 3-4 ঘন্টা পেরিয়ে গেল, সর্বশেষ উদ্ধার অভিযানের কি অবস্থা? আরেকটি বিষয় জানাবেন, ফেরি সাধারণত ডোবার খবর খুব একটা পাওয়া যায় না, এই দুর্ঘটনাটা আসলে ঘটলো কেন? কোথায় সমস্যা ছিল ফেরির? বাসার এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য মতে আমরা যেটা জেনেছি, এখন পর্যন্ত একটি ট্রাক এবং কমপক্ষে 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আমি যদি এখনকার চিত্র আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রাকটি কাত হয়ে রয়েছে, অর্থাৎ সেইখানে পাশে, ট্রাকের পাশে যেটি রয়েছে সেখানে কিন্তু একটি ভাসমান কভার্ড ভ্যানও রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, তিনি দেখানোর চেষ্টা করছেন যে ভিতরের দিকটাতে, অর্থাৎ যেইখানটাতে কভার্ড ভ্যান রয়েছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে কাজ করছেন, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দলও সেখানে কাজ করছে, কোস্টগার্ড যারা রয়েছেন তারা কাজ করছে, নৌ পুলিশ কাজ করছেন। এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল। তবে বাসার আপনি যেটি জানতে চেয়েছিলেন, এর আগে আমরা দেখেছিলাম যে এই ফেরিটি যে আমানত শাহ রোরো ফেরি, এটি আসলে আয়ুষ্কাল আছে কিনা বা ফিটনেস আছে কিনা এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত এখানকার কর্তৃপক্ষ যারা তাদের কাছ থেকে পাইনি। আমরা যেটি জানি সেটি হচ্ছে যে নৌযান অধ্যাদেশ যেটি রয়েছে
সেই নৌযান অধ্যাদেশের অনুযায়ী একটি ফেরি কমপক্ষে 40 বছর চলতে পারবে। আপনি জানেন যে দেশে বর্তমানে 6টি রুটে ফেরি চলাচল করে, শিমুলিয়া, বাংলাবাজার, আরিচা, পাটুরিয়া, আরিচা, কাজিরহাট, চাঁদপুর, শরীয়তপুর, লাহারহাট, ভেদুরি এবং ভোলা, লক্ষ্মীপুর। এর মধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে অন্তত 23টি ফেরির ফিটনেস সনদ দেওয়া হয়েছে। যদিও ফেরি চলে 53টির বেশি, পুরো দেশে বিআইডব্লিউটিসি 53টি ফেরি চালায়, 47টিরই হালনাগাদ ফিটনেস নেই। জীবনকাল পেরিয়ে গেছে 20টির, এর মধ্যে 95টির 95 বছর রয়েছে 5টি। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, যেটি আপনি বাসার জানেন, 1976 অনুযায়ী দেশে নৌপথে কোনো নৌযান 40 বছরের পর্যন্ত চলাচল করতে পারবে। শুরুতে নিবন্ধনের মেয়াদ 30 বছর হলেও এরপর বিশেষ জরিপ করে চলাচল উপযোগী পাওয়া গেলে 5 বছর করে 2 দফায় 10 বছর মেয়াদ বাড়ানো যায়। আমরা আলামিন একটা বিষয়, দুর্ঘটনাটি একেবারে ঘাটে ঘটার কারণে সেখানে পানির গভীরতা খুবই কম ছিল, যার ফলে ফেরিটি পুরোপুরি না ডুবে অনেকটা কাত হয়ে আছে যেটি দেখা যাচ্ছে। একটু জানতে চাইবো যে ফেরিতে যেই গাড়িগুলো ছিল সেগুলো সবগুলো কি পণ্যবাহী নাকি কোনো ব্যক্তিগত গাড়ি ছিল, সেই খবরটি জানাবেন। আরেকটি বিষয়, ফেরির তলা ফেটে গেল কেন, মানে এই সমস্যাটি কোত্থেকে আসলো বা কি কারণে এই সমস্যা দেখা দিল ফেরিতে, নাকি এটি দুর্বলতার কারণে অনেক দিন হয়ে গেছে সেই কারণে? বাসার এটি যখন রাজবাড়ী থেকে ছেড়ে আসছে তখনকার একজন কাভার্ড ভ্যানের চালক শহীদুল ইসলাম, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে তখনই তারা পানি উঠতে দেখেছেন, নিচ থেকে পানি ওঠার শব্দ পেয়েছেন এবং পরবর্তীতে সেই জায়গাটি অর্থাৎ তারা চালককে অবহিত করেছেন। চালক মনে করেছেন যে এখানে এসে দ্রুত তিনি আসলে ঘাটে ভিড়াতে পারবেন, কিন্তু ঘাটে ভিড়ানোর আগেই আসলে সেটি কাত হয়ে যায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি যদি জানতে চান, এখানে ব্যক্তিগত গাড়ি ছিল না, 17টি ট্রাকের কথা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি মোটর বাইকের কথা বলা হয়েছে। এবং একটা আমরা এখান থেকে যেটি দেখতে পেয়েছি যে এখানে অর্থাৎ একটি ফায়ার ব্রিগেডের যে গাড়ি সেটি চলে গেছে। বাসার আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। দিনোমান রয়েছেন, দিনোমণি রয়েছেন, ডেপুটি ডিরেক্টর ফায়ার ব্রিগেডের, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার কাছে আমরা জানতে চাইবো যে আমরা কোনো ঘটনা যদি ঘটে, আমরা জানি যে সেটা ডেভেলপমেন্ট হয় অন্তত 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত আসলে ডেভেলপমেন্ট কি, হতাহতর কোনো খবর আছে কিনা, ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে। যদিও একজন চালক বলেছেন যে তিনি অবহিত করেছেন। আপনারা আসলে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন? আমরা আজকে 9:34 সকালে এখানে ফেরি ডুবির সংবাদটা পাই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ঢাকায়। সাথে সাথে আমাদের এই ঘাটে আমাদের 5 জন ডুবুরি এখানে স্ট্যান্ড বাই সবসময় থাকে, তারা এখানে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে এবং যে প্রথমে যে কিছু লোক থাকে ডুবার সময় পানিতে, তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ফেরিটি আস্তে আস্তে বাম পাশে কাত হয়ে নদীতে ডুবে যায়। আমরা ঢাকা থেকে সাথে সাথে কেন ডুবলো, মানে কাতটা কেন হয়ে গেল, এটা আমরা টোটালি ডেফিনেটলি বলতে পারবো না। আমাদের প্রাথমিক ধারণা যেটা আমরা অনুমান করি যে এটার যে ব্যালেন্স ট্যাঙ্ক আছে, এই ফেরির নিচের অংশে ব্যালেন্স ট্যাঙ্ক থাকে অসংখ্য, এই ব্যালেন্স ট্যাঙ্কের কোনো অংশ লিকেজ হয়ে পানি ঢুকতে পারে এবং সে ভারসাম্য হারিয়ে বাম পাশে কাত হয়ে পড়ে যেতে পারে, এটা আমাদের অনুমান। এখন পর্যন্ত হতাহতের কোনো, আমরা এই পর্যন্ত কোনো হতাহত ভিকটিম পাই নাই। আমরা ডুবে যাওয়া কাভার্ড ভ্যান এবং যে ওপেন ট্রাক, যেগুলো খোলা ট্রাক বলি, এই ট্রাকগুলোর ড্রাইভার যেখানে বসে এই অংশ আমরা সার্চ করেছি, এখনো আমরা কোনো ধরনের ভিকটিম পাইনি। আমাদের ডুবুরি টিম এখনো পানির নিচে কাজ করছে। কি ধরনের পণ্য ছিল যে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত? এই কাভার্ড ভ্যান তো ঢাকায় থাকে, দেখতে পারিনি। কতটি ইউনিট কাজ করছে? আমাদের এখানে 5টি ইউনিট কাজ করছে। বাসার দিনমণি যেমনটা বলছিলেন যে আমরা প্রথমে যেটা বলছিলাম যে একজন অর্থাৎ একজন কাভার্ড ভ্যানের যিনি চালক, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যখন ক্ষতিগ্রস্ত অর্থাৎ পানি ওঠার শব্দ তারা পেয়েছেন এবং পরবর্তীতে চালককে তারা সেখানে অবহিত করেছেন এবং পরবর্তীতে চালক সে বিষয়টি আমলে না নিয়ে এখান থেকে 40 থেকে 45 মিনিট লাগে রাজবাড়ী থেকে এই ঘাটে আসতে এবং তিনি দ্রুত 15 মিনিটের মধ্যে এখানে চলে আসছেন। যদি আসলে এটি আলামিন, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে যেমনটি কর্মকর্তারাও বলছিলেন, কিন্তু আমরা যেটি দেখি যে তারা সাধারণত সাধারণ যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সহযোগিতা করেন বা তারা কাজ করেন। এই যে এত বড় ভারী একটি নৌযান ডুবে গেল, বিআইডব্লিউটিসির যে হামজা বা দুর্জয়ের মতো যে জাহাজগুলো রয়েছে উদ্ধার অভিযানে যেগুলো কাজ করে, তারা কোথায় রয়েছে বা সেগুলো এখন উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার জন্য এখনো কতটা সময় লাগবে? বিআইডব্লিউটিসি বা টি এর পরিকল্পনা কি এখন আসলে?
বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটি এর আসলে এখন পর্যন্ত দায়িত্বশীল কারোর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমরা যতটুকু জানি এখানকার নৌ পরিবহন প্রতিমন্ত্রী যিনি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন, এবং আপনি জানেন যে সেই যে উদ্ধারকারী জাহাজগুলো একটি নির্দিষ্ট জায়গায় নোঙর করা থাকে, হয়তো সেগুলো কিছুক্ষণের মধ্যে এখানে উদ্ধার তৎপরতায় সংযুক্ত হবে। বাসার সকাল থেকে আমাদের এখানকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মঞ্জুর তিনি আসলে কাজ করছেন, আমরা তার কাছ থেকে একটু শুনবো তিনি আসলে এখানে এসে কি দেখতে পেয়েছেন, কি শুনেছেন, কিভাবে ঘটনাটি ঘটলো আমরা তার সঙ্গে জানবো। মঞ্জুর, আপনি তো সকাল থেকে এখানে কাজ করেছেন, আপনি এখানে এসে আসলে কি পরিস্থিতি দেখলেন, কেন কাত হলো, যারা আসলে সেই কাভার্ড ভ্যান চালক ছিলেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের কাছ থেকে কথা বলে আসলে আপনি কি জেনেছেন, এখানকার ঘাট কর্তৃপক্ষ আসলে কি বলেছে? মঞ্জুর, আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে বলি যে এখানকার কিছুক্ষণ আগে এখানকার যে ঘাট কর্তৃপক্ষ ছিলেন অর্থাৎ বিআইডব্লিউটিসির যে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আসলে অনেক প্রশ্নের উত্তরই আমাদের দিতে পারেনি। তিনি এই ফেরির ফিটনেস ছিল কিনা সেই সম্পর্কে বলতে পারেনি, এই ফেরিতে কোনো ব্যক্তিগত যানবাহন ছিল কিনা সেটাও উনি বলতে পারেনি। উনি যে আমাকে যে এই গাড়িতে যারা ছিলেন অর্থাৎ এই কাভার্ড ভ্যান চালক বা অন্য যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এই গাড়িতে 3-4টি প্রাইভেট কার ছিল এবং প্রায় 20-25টির মতো মোটরসাইকেল ছিল। আপনি জানেন একটি বড় রোরো ফেরি যখন এপার ওপার থেকে আসা যাওয়া করে তখন একটা গাড়ি স্বাভাবিক অবস্থায় কিন্তু ছোট গাড়ি বড় গাড়ি মিলেই এটা আসে, কিন্তু ওনরা দাবি করছেন যে এই গাড়িতে কোনো প্রাইভেট কার ছিল না এবং কোনো ছোট যানবাহনও ছিল না। কিন্তু আমরা দেখেছি যে এই শুনেছি যেটা যে এই গাড়িতে তারাই বলেছেন যে ছোট গাড়ি হচ্ছে মোটরসাইকেলও ছিল এবং পাশাপাশি প্রাইভেট কারও ছিল। উনি যেটা বলেছেন যে এই আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে ফেরিটা এখানে প্রায় মোট 17 থেকে 18টি ফেরি কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে চলাচল করে এবং এই ফেরি দিয়ে ইয়ে করে এবং বেশিরভাগ কিন্তু এই ফেরির কিন্তু ফিটনেস আমরা কিন্তু দেখিনি। এর আগেও কিন্তু মাঝে মাঝে কিন্তু মাঝ নদীতে কিন্তু ফেরির ভিতরে আগুন ধরে যায়। এই ধরনের আমানত শাহ কি এরকম কোনো ঘটনা আপনি নিউজ যেহেতু এখানকার স্থানীয় প্রতিনিধি আপনি কখনো শুনেছেন যে আমানত শাহের আগে যান্ত্রিক ত্রুটি ছিল বা এরকম কোনো জটিলতা তৈরি হয়েছিল বা মাঝপথে কখনো থেমে গিয়েছিল? না, এরকম তো ঘটনা মাঝে মাঝে ঘটে, মানে ফেরি বিকল হয়ে যায়, আবার এখানে যে ভাসমান কারখানা আছে অর্থাৎ যে এখানে নিয়ে আসে, এখানে আনার পরে 7 দিন 8 দিন এরকম থাকার পরে আবার এই ফেরিগুলো আবার চলাচল করে। আপনি আজকের যে বিষয়টা হচ্ছে কি আশ্চর্যজনক, যেটা এখানকার যে চালক বা অর্থাৎ কাভার্ড ভ্যান চালক তারাই বলছেন যে বিষয়টা আমরা অবগত করেছি। এখানকার যে শফিকুল ইসলাম আছে ভাসমান যে আমানত শাহর যে চালক ফেরি চালক তাকে বলা হয়েছে, কিন্তু সে এটা কিন্তু মানে মাথায় নেয়নি। সে মনে করেছে যেহেতু স্রোত নাই আমি হয়তো চলে আসতে পারবো। এবং আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন একটা ফেরি কিন্তু পাটুরিয়া থেকে দৌলতদিয়া আসতে 40 থেকে 50 মিনিট সময় লাগে, সেখানে উনি 15 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছেছে। এবং আসার পরে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু একটা ফেরি মানে 3-4টা গাড়ি নামতে পারছে, অর্থাৎ কাভার্ড ভ্যান এগুলো নামতে পারছে। একটা কাভার্ড ভ্যান কিন্তু অর্ধেক পল্টনে উঠেছে এবং অর্ধেক ফেরিতে ছিল, তারপরে সেটা কিন্তু ডুবে গেছে। আরেকটা বিষয় হলো যে ওনারা যেটা এই চালকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, চালককে আমরা আসলে এখন পর্যন্ত খুঁজে পাইনি। আর আরেকটি বিষয় আমাদের এখান থেকে যারা এই গাড়িতে যা ফলমূল বিক্রি করে ভাসমান যারা হকার আছে এরকম কিন্তু হকার ছিল। আবার এই ফেরিতে কিন্তু ইয়েও ছিল এই যে রেস্টুরেন্ট হোটেল, এই হোটেলে কিন্তু অনেক আরেকটা বিষয় সেটি হচ্ছে যেই ঘাটে এই দুর্ঘটনাটি ঘটলো একটু জানতে চাইবো যে ঘাটে দুর্ঘটনা ঘটেছে সেই ঘাটে এখন অন্যান্য ফেরি চলাচল স্বাভাবিক আছে নাকি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে সেটি জানাবেন। এবং যেই 17-18টি যানবাহনের কথা বলা হচ্ছে পানিতে তলিয়ে গেছে সেগুলো আসলে সেখানে আছে নাকি পদ্মায় তো প্রচণ্ড স্রোত নাকি ভাসিয়ে অন্যত্র নিয়ে গেছে সেই বিষয়টি জানবো। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফায়ার সার্ভিস আসলে এখন সেখানে কি করছে, তাদের অভিযানটা আসলে কি হচ্ছে এখন? এখন তারা মূলত এখানে যেটি আমি যদি আপনার শেষ প্রশ্ন দিয়ে উত্তর শুরু করি, এখানে মূলত হতাহত কেউ রয়েছেন কিনা তারা বিভিন্ন ছোট ছোট ফায়ার ব্রিগেডের যে উদ্ধারকারী যে স্পিড বোট রয়েছে সেখানে তারা আসলে সেই তৎপরতা চালাচ্ছেন যে আসলে কেউ জীবিত আছে বা কেউ এখানে হতাহত রয়েছে কিনা বা এই দুর্ঘটনায় কেউ আহত আছেন কিনা এরকম একটি বিষয় তারা দেখছেন। আরেকটি বিষয় যেহেতু বাসার 5 নম্বর ঘাটে এই দুর্ঘটনাটি ঘটেছে, এর বাইরে 1, 2, 3, 4 আমরা যতটুকু জানি সেখানে আসলে সব রকম গাড়ি চলাচল চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসার এখনকার যে চিত্র দেখাচ্ছি, নৌবাহিনী তাদের একটি ডুবুরি দল কিন্তু তাদের উদ্ধার তৎপরতার জন্য পানিতে নামার চেষ্টা তারা করছেন। এবং তারা এর আগে আমরা যেটা দেখেছি যে বুড়িগঙ্গায় যখন নৌকোডুবি হয়েছিল সেখানে স্ক্যানার নিয়ে আসা হয়েছিল, সেটিও তারা হয়তো সেই যন্ত্রটিও এখানে সংযুক্ত করবেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয়, এখানকার বেশ কয়েকটি অন্তত 3 থেকে 4টি আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধি মঞ্জুর রহমান যেটি বলেছেন যে বেশ কয়েকটি কাভার্ড ভ্যান কিন্তু ভেসে অর্থাৎ এখান থেকে বের হয়ে সেটি আসলে অর্থাৎ ভেসে চলে গেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো বাসার যে সেখানে বেশ কয়েকটি স্রোতের কথা যেটি বলছেন, অর্থাৎ
জানেন যে এই রুটটিতে প্রায় স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকে, পাশাপাশি খননের কাজও কিন্তু চলছে, অর্থাৎ ড্রেজিং এর কাজও চলছে। স্বাভাবিকভাবেই হয়তো এই জায়গাটা একটু বেশি গভীর থাকবে যেহেতু খননের কাজ চলছে, এবং ঘাট এলাকাটাতে খনন যে গভীরতা থাকে অন্য জায়গাতে সেইটা তুলনামূলক একটু বেশি থাকে। এবং আমরা এখানকার আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান যেটি বলছেন যে অন্তত 3 থেকে 4টি প্রাইভেট যেটি কভার্ড ভ্যান সেটি আসলে ভেসে গিয়েছেন। আর ডেপুটি ডিরেক্টর ফায়ার ব্রিগেডের তিনি যেমনটা বলছেন যে কেউ ড্রাইভিং সিটে আছে কিনা সেটি তারা আসলে খোঁজার চেষ্টা করছেন। তবে এখানকার যে বিষয়টি, অর্থাৎ গণমাধ্যমের সাথে কথা বলেছে এখানকার একজন কভার্ড ভ্যান চালক শহীদুল ইসলাম, তিনি যেটি বলেছেন যখন এই দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ পানি ওঠার শব্দ যখন রাজবাড়ী থেকে ছাড়ে তখনই কিন্তু সেই চালককে অবহিত করা হয়েছে, এরকম একটি খবর আসলে আমরা পেয়েছি। যদিও এই বিষয়টি কতটুকু সত্য এখানকার টেকনিক্যাল কমিটি কিংবা বিআইডব্লিউটিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেন এই ঘটনাটি হলো, কিভাবে সর্বশেষ যেই একেবারে ফেরি ডুবে যাওয়ার মুহূর্তের যে সামাজিক মাধ্যমের যে ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছিল, যেমনটি কর্মকর্তা বলছিলেন যে ব্যালেন্স ট্যাঙ্ক যেটি থাকে সেটি লিকেজ হয়ে পানি ঢুকে একটা পাশ বেশি ভারী হয়ে যাওয়ার কারণে ফেরির কাত হয়ে ডুবে আছে বা কাত হয়ে যায়। অনেকেই সেই সময় খুবই ঝুঁকি নিয়ে কিন্তু কয়েকটি ট্রাককে আমরা দেখেছি চালকরা ফেরি থেকে নামানোর চেষ্টা করেছেন, একজন সফল হয়েছেন, অনেকে পারেন। একটু জানতে চাইবো ফেরির যারা চালক বা ফেরির যারা কর্মচারী কর্মকর্তা শাহ আমানতের, তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে? বাসার এখানে আসলে একজন ফেরিতে চালকের বাইরেও বেশ কয়েকজন কর্মকর্তারা থাকেন, বিশেষ করে অনেক রকম সেখানে যারা থাকেন, প্রথম মাস্টার থাকেন, দ্বিতীয় শ্রেণীর চালক থাকেন বা মাস্টার থাকেন, তাদের আসলে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়নি। আমরা শুধুমাত্র এখানকার কভার্ড ভ্যান যারা চালাচ্ছিলেন, অর্থাৎ এই ফেরিটিতে কভার্ড ভ্যান নিয়ে যারা এপারে আসছিলেন, পাটুরিয়া ঘাটে আসছিলেন, তাদের শুধু 1 থেকে 2 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এবং আরেকটি বিষয়, ফায়ার ব্রিগেডের যিনি ডেপুটি ডিরেক্টর একটু আগে যিনি আমাদের সঙ্গে কথা বললেন, লাইভে যিনি যুক্ত হয়েছিলেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম কেন ফেরিটি আসলে কাত হয়ে পড়ে গেল। তিনি যেটি বললেন যে তারা ধারণা করছেন বা প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে হয়তো তলা ফেটে গিয়ে সেখান থেকে পানি ঢুকে সে একদিকে পানি চলে যাওয়ার কারণে হয়তো এটি ডুবে গেছে। আর আপনি যেটা বললেন যে 2 থেকে 3টি ট্রাক তারা আসলে পাশে উঠতে পেরেছে পণ্যবাহী, আর এর মধ্যে এই ট্রাকগুলো পণ্যবাহী কভার্ড ভ্যান, তার মধ্যে আসলে কি আছে সেই বিষয়গুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখানকার ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশের সদস্য যারা কাজ করছেন তারা এখন পর্যন্ত আসলে এই বিষয়টি নিয়ে কোনো কিছু বলতে পারেনি। আমরা এখানকার যেটি একটু দেখাতে চাই সেটি হচ্ছে এটিও একটি উদ্ধার আসলে জাহাজ হামজা, তিনি আসলে হামজার সেই সক্ষমতা আছে কিনা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি উদ্ধার হামজা যেটি সেটি আসলে ঘটনাস্থলেই রয়েছে এবং সেটি নগর অবস্থায় তারা চেষ্টা করছেন তারা আসলে উদ্ধার চালানোর, অর্থাৎ এটিকে উল্টানোর। একটি ট্রাক আসলে ইতিমধ্যেই উঠানো হয়েছে, এর বাইরে এই ফেরিটিকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় কিনা সেরকম। আলামিন, আপনি অনেকক্ষণ রয়েছেন এবং সেখানে স্থানীয়দের সাথে কথা বলেছেন, আমাদের সেখানকার প্রতিনিধিও আছে। সব মিলিয়ে রোরো শাহ আমানত ফেরি কিন্তু দেশের সবচেয়ে বড় যতগুলো ফেরি আছে তার মধ্যে একটু জানতে চাইবো যে এই 4-5 ঘন্টা হয়ে গেল, উদ্ধার অভিযান যতটা গতি পাওয়ার কথা বা যতটা গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করার কথা, সেই জায়গায় কোনো ঘাটতি মনে হচ্ছে আপনার? প্রথমভাবে আসলে 2 রকম তথ্য গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিশেষ করে সাংবাদিকদের তারা একটি টেক্সট পাঠিয়েছেন এবং সেখানে বলেছেন ফেরিটি আসলে ডুবে যায়নি, কাত হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে যখন আসলে পারে এসে কাত হয়ে যায়, যারা উদ্ধার তৎপরতাকারী সংস্থা রয়েছে তাদের কাছেও মেসেজটা এভাবেই গিয়েছে যে কাত হয়ে গেছে, ডুবে যায় নাই। আবার এখানকার আমাদের যে স্থানীয় প্রতিনিধি মঞ্জুর রহমান তিনি বলছেন যে সকালে আসলে যেরকম উদ্ধার তৎপরতা তারা দেখেছিলেন এখনকার ঠিক একই রকম উদ্ধার তৎপরতা, অর্থাৎ বেশ কয়েকটি বাহিনী হয়তো বা বিভিন্ন সংস্থা, ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড, নৌ পুলিশের সদস্য, এরা আসলে এখানে অ্যাটাচমেন্ট হয়েছেন কিন্তু সেটি গতি পায়নি। অর্থাৎ আমরা এখানকে সেই শুরু থেকে যে রকম অবস্থায় ছিল যদি তাই না হবে তাহলে অন্তত 2 থেকে 3টি কাপভ্যান ভেসে ভেসে অন্যদিকে চলে গেল, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। অর্থাৎ উদ্ধার তৎপরতা নিয়ে একটু তারা প্রাথমিকভাবে যেটি বলছেন এখানকার বেশ কয়েকজন অভিযোগও করেছেন যে শুরুর দিকে যেরকম উদ্ধার তৎপরতা ছিল সেই একই রকম আছে, যদিও এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি ফায়ার ব্রিগেডের 5টি ইউনিট এখানে কাজ করছেন, নৌবাহিনীর একটি ডুবুরি দল সেখানে কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, নৌ পুলিশের সদস্যরা কাজ করছে। এর বাইরে এখান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম তিনি এখানে এসেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী তিনি এখানে আসার কথা রয়েছে, পাশাপাশি সচিব মহোদয় তিনিও হয়তো এখানে আসবেন। কিন্তু এর বাইরে আসলে যে কাজটি করার কথা সেই কাজটিতে কিন্তু অনেকটা ধীরগতি বলে আসলে আমরা অভিযোগ এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে সেই অভিযোগটি করেছেন।
আর স্রোতের কথা যেটি সেটি এই মুহূর্তে কিন্তু স্রোত রয়েছে, পাশাপাশি প্রথমে যেটি বলছিলাম যে খনন এর একটি বিষয় থাকে, পদ্মায় এই মুহূর্তে খনন কাজ চলছে এবং এই জায়গাটা অপেক্ষাকৃত, যেহেতু ঘাট এলাকা, এটা একটু অপেক্ষাকৃত অন্য জায়গার যেখানে পানির পরিমাণটা একটু বেশি, যার কারণে সেই উদ্ধার তৎপরতাও কিছুটা ব্যাহত হচ্ছে বলে এখানে উদ্ধার তৎপরতা সাথে যারা সংশ্লিষ্ট তারা বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসার আমরা কিন্তু একদম অর্থাৎ যে কাত হয়ে রয়েছে মেশিনের দিকটা পানির নিচে রয়েছে এরকম একটু, আমরা ফখরুল ইসলাম রয়েছেন আমাদের ক্যামেরায় যিনি অত্যন্ত ঝুঁকি নিয়ে দেখাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই উদ্ধার তৎপরতার পাশাপাশি এখানকার আসলে সমন্বিত একটি উদ্ধার তৎপরতার দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রথমে কাভার্ড ভ্যানগুলো সরিয়ে ফেলা হোক, তারপরে সেখানে কেউ ড্রাইভার বা কোনো মানুষ সেখানে আছেন কিনা সে বিষয়টি গুরুত্ব দেওয়া হোক। এখন প্রাথমিকভাবে তারা আসলে যেটি দেখছেন যে ড্রাইভিং সিটে ফায়ার ব্রিগেডের ডেপুটি ডিরেক্টর যেটি বললেন যে প্রাথমিকভাবে তারা আসলে দেখার চেষ্টা করেছেন যে আসলে কেউ এখানে কোনো চালক বা কোনো মানুষ রয়েছেন কিনা, হতাহত কেউ রয়েছেন কিনা, সে বিষয়টিকে তারা আসলে সর্বাগ্রে প্রথমে গুরুত্ব দিয়ে সেটি খোঁজার চেষ্টা করেছেন। আমরা যদি আরেকটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যৌথভাবে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। নৌবাহিনীর পক্ষ থেকে তারা তাদের অভিযান পরিচালনা করছেন, কোস্টগার্ড রয়েছেন, র্যাব সদস্যরাও আসলে ঘটনাস্থলে রয়েছেন, আমরা সিআইডির একটি টিম সেখানকার নানা তথ্য উপাত্ত তারা সংগ্রহ করছেন। আরেকটু আমি যদি একটু দেখাতে চাই বাসার, আপনি দেখবেন একটি কভার ভ্যান কিন্তু একদম ভাসমান অবস্থা, অর্থাৎ ভিতরটার দিকে যেটি রো থাকে, যেই অংশ থাকে অর্থাৎ ভিতরের দিকে একটি চিত্র আমি আপনাকে এখন দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অর্থাৎ যে একটি ফায়ার ব্রিগেডের একটি স্পিড বোটের সামনের একটি অংশ নীল কালারের যেটি ডুবে রয়েছে। আমি ফখরুলকে একটু অনুরোধ করব, বাসা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে ফেরিটি যখন দেখতে পাচ্ছি সেখানে ভেতরে একেবারে ফেরির যেই মূল কাঠামোর ভেতরে থাকার কারণে একটি কাভার্ড ভ্যান সেখানে আটকে আছে, বাকিগুলো সব নদীতে পড়ে কোনোটি ভেসে গেছে। এই দুর্ঘটনাটা যদি মাঝ নদীতে হতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির সংখ্যা ছিল। তো সেই জায়গা থেকে এর তদন্ত করা বা এই ঘটনা কেন ঘটলো, অনেকেই বলছেন দৌলতদিয়ার পার থেকে ফেরি ছেড়ে আসার সময়ই ফেরি কাজ ছিল, তার মানে সমস্যা দেখা দেওয়া সেই শুরু থেকেই ছিল হয়তো এখানে সমস্যাটি। সব মিলিয়ে পুরো কাজটা তো বিআইডব্লিউটিএ বা টিসিকেই করতে হবে, কর্মকর্তাদের কাউকে পাচ্ছেন সেখানে? বাসার এখানকার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তিনি আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু বলেনি, তবে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে এরকম একটি বিষয় গণমাধ্যমে তিনি অবহিত করেছেন। এর বাইরে আমরা যেটি দেখেছি যে এর আগেও বেশ কয়েকটি গণমাধ্যমে নিউজ হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে একটি ফেরিরও ফিটনেস নেই। আপনি জানেন যে বেশ কয়েকবার অন্তত 3 থেকে 4 বার আমাদের সবচেয়ে বড় যে প্রকল্প পদ্মা সেতুতে আঘাত দেওয়ার পরে সেখানে ফেরির আসলে বিআইডব্লিউটিসির বেশ কয়েকটি ফেরি নিয়ে ধারাবাহিকভাবে সেখানে নিয়োজিত এবং সেখানে বলা হয়েছে যে এগুলোর কেন ফিটনেস নেই, আয়ুষ্কাল কেন শেষ হয়ে গেছে, 95 বছর হয়ে গেল, তারপরে সেগুলো কেন চলছে। সরকারি সংস্থার পক্ষ থেকে নৌ পরিবহন নীতি, শিপিং যিনি রয়েছে নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে তাদের ফিটনেস লাইসেন্স নেওয়ার কথা, সেটিও তারা আসলে আমলে নিচ্ছেন না। বাংলাদেশে যেটি হয় একটি ঘটনা ঘটার পরে সেক্ষেত্রে তারপরে আসলে নারী নক্ষত্র চুলচেরা বিশ্লেষণ হয়, কি ছিল, কি থাকা উচিত ছিল, কেন ছিল না, কেন হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আরেকটি বিষয় আপনি যেটি বলছেন যে নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে হয়তো একটি কমিটি গঠন করা হবে, তারপরে আমরা যেটি দেখবো বিআইডব্লিউটিসির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে, আর বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে হামজা, আমি প্রথমে যেটা বলছিলাম যে হামজাকে আসলে এখানে এনে নগর করে রাখা হয়েছে, সেটি উদ্ধার তৎপরতায় কেন সংযুক্ত করা হচ্ছে না বা এটিকে টেনে তোলার সক্ষমতা সেটি যাচ্ছে কিনা সে বিষয় হয়তো আর কিছুক্ষণ পর জানা যাবে। বাসার পাটুরিয়ায় ফেরি ডুবির সর্বশেষ খবরাখবর সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। সারা দিন জুড়ে আমরা এই খবর জানাবো, তার মাধ্যমে সংবাদের এ পর্যায়ে অন্যান্য খবরে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে সারা দেশে সেনাবাহিনীর নিজস্ব টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও রেজিমেন্টের পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা বাড়াতে নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। 10টি ইউনিট ও প্রতিষ্ঠান এবং মুজিব ও রওশনারা রেজিমেন্টকে জাতীয় পতাকা ও প্রবর্তিত নতুন পতাকা প্রদান উপলক্ষে সামরিক কুচকাওয়াজ ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনা সদস্যদের সর্বত্র জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সকল দুর্যোগ ও করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। প্রথম ট্যাঙ্ক কিনা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই আমরা করেছিলাম। এরই পাশাপাশি 2009 সালে যখন দ্বিতীয়বার সরকার গঠন করি, আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং সেই সাথে সাথে আমরা আমাদের
নীতিমালা, একটা প্রতিরক্ষা নীতিমালা 2018 প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। যে কোনো দুর্যোগ ও করোনা মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সারা দেশে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হবে। আমাদের সেনা সদস্যদের মানবিকতা যখন যে দেশে তারা দায়িত্ব পালন করেন সে দেশের সাধারণ জনগণকেও মুগ্ধ করে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বে মাথা উঁচু করেই চলবে বাংলাদেশ, এই প্রত্যয় প্রধানমন্ত্রীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দিলেও ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য কখনোই সমর্থন করে না যুক্তরাজ্য। যারা দেশটিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগের ভিত্তিতে তাদের ব্যাপারে ব্রিটিশ আইনে তদন্তের সুযোগ রয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। এ সময় আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন কিভাবে হবে সেই প্রক্রিয়া সংবিধানে স্পষ্ট করা আছে। এই নিয়ে বিদেশিদের কথা বলার সুযোগ নেই। তবে বন্ধু দেশগুলো চায় বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে আসছে যুক্তরাজ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও যুক্তরাজ্য এই বিষয়ে ভূমিকা রাখছে, কিন্তু এখানে আরও স্থায়ী সদস্য দেশ রয়েছে, তাই একা যুক্তরাজ্যের পক্ষে সব করা সম্ভব নয়। যুক্তরাজ্য সবসময় মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তবে যে কোনো ধরনের ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য কখনোই সমর্থন করে না। যারা যুক্তরাজ্যে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগের ভিত্তিতে তাদের ব্যাপারে ব্রিটিশ আইনে তদন্তের সুযোগ রয়েছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। দেশে 8 মাসে করোনার টিকা পেল 24% মানুষ। শিশুদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার পক্ষে মত মার্কিন FDA। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী 35 জন। নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা 3টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চৌমুহনীর ইসকন মন্দিরে 2টি হত্যা, কলেজ রোডের 3টি মন্দির ভাঙচুর ও ব্যাংক রোডের 2টি মন্দির ভাঙচুরের মামলা তদন্ত করবে সিআইডি। এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার মামলায় আজ আরও 8 আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে 6 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সাম্প্রদায়িক হামলার ঘটনায় 24 ঘন্টায় নোয়াখালীতে আরও 3 ও রংপুরে আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাইরাল হোক সেটা সত্য বা মিথ্যে, ধর্মের নামে গুজব ছড়িয়ে সেটা ভাইরাল করে ঘটানো হচ্ছে সহিংসতা, যা সর্বশেষ বলি কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা। বিশেষজ্ঞরা বলছেন, পূর্বের সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে এমন হামলা। ধর্মীয় স্কলাররা বলছেন, ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক হামলা কোনো ধর্মই সমর্থন করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সত্য বা মিথ্যা যাচাইয়ের আগেই মুহূর্তেই ভাইরাল, সেটি দেখে শুরু সংঘবদ্ধ হামলা। গত 1 দশকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরের পীরগঞ্জ, রামুসহ বিভিন্ন জায়গায় ফেসবুকে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের উপর চালানো হয়েছে হামলা। এসব হামলায় ঝরেছে অজস্র প্রাণ, নষ্ট হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এরপরেও নিয়ন্ত্রণে নেই অপপ্রচার। আর এসবের মূল কারণ হিসেবে বিগত 1 দশকের সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়াকেই দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। এই জায়গাগুলোর দায়িত্ব তো পলিটিক্যাল ফোর্সেস, যারা রাজনীতি করছে, তারা তো এগুলোকে কাউন্টার মুভমেন্ট ডেভেলপ করার দায়িত্ব তাদের। তারা একেবারেই আমি বলবো যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা এই ফোর্সের কাছে আত্মসমর্পণ করেছে।
হচ্ছে। আমরা দীর্ঘদিন প্রিভেন্টিভ মেজার যেমন গ্রহণ করিনি, আবার রিঅ্যাক্টিভ মেজার যেটা পানিশমেন্টের ব্যবস্থা সেটাও আমরা গ্রহণ করিনি। ধর্মীয় স্কলাররা বলছেন, গুজবের সূত্র ধরে যে কোনো ধরনের হামলাই ধর্মীয়ভাবে সমর্থন করে না। উল্টো প্রতিটি ধর্মেই এ ধরনের কাজকে কঠোরভাবে বিধিনিষেধ দেওয়া হয়েছে। ধর্মীয়ভাবেও কঠোর শাস্তির বিষয়ও বলা আছে। গুজব ছড়ানো হারাম। অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের নিরাপত্তা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই মুসলিম সমাজে যারা অন্য ধর্মাবলম্বী শান্তির সাথে বসবাস করবে, তাদের উপাসনালয়, তাদের যে দেবদেবী বা তাদের যে পূজার সামগ্রী এবং তাদের জীবন সম্পদ, এটা মুসলমানদের কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ শান্তিপূর্ণ অবস্থানকারী এভাবে কোনো অন্য ধর্মাবলম্বী ব্যক্তির জীবন ক্ষয় করে, তারও বিচারে জীবন তার বিচারের সম্মুখীন সে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণে বিভিন্ন অ্যাপস ফিল্টারিংয়ের পাশাপাশি প্রয়োজনে অ্যাপস কোম্পানির সাথে দ্বিপাক্ষিক চুক্তির উপর জোর দিচ্ছেন আইটি বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, বিগো, লাইকি এই সংস্থাগুলোর সাথে ওরা যদি বিভিন্নভাবে পারস্পরিক চুক্তিতে এই ধরনের কাজগুলো করেন, ওই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু ওরা বিভিন্ন কন্টেন্ট বলেন বা কোনো আইডির ব্যাপারে ওরা সহযোগিতা পায় এবং এগুলো গুজবগুলো যাতে ছড়াতে না পারে, আরও বিস্তৃত করতে না পারে, ওই ক্ষেত্রে ওনাদের জন্য এটা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে। গুজব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ও তাদের গ্রেপ্তার করে ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। তিনি অভিযোগ করেন, কুমিল্লার ঘটনা আওয়ামী লীগের সাজানো, সেখানে দুপক্ষের দ্বন্দ্বের পর এই হামলা ঘটেছে। সাম্প্রদায়িক হামলার জেরে দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত বিএনপি জামায়াতের 146 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর নির্যাতন করে জবানবন্দি নেওয়া হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিএনপিকে আপনার হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করা, এবং যেহেতু তারা আসন্ন নির্বাচন তারা করতে চায়, সেই নির্বাচনের পূর্বেই যেন বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায়, মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে বিভিন্নভাবে, এই জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি তরল খাবারের পাশাপাশি ভাতও খেয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছে। তার রক্তচাপ স্বাভাবিক আছে, ইনসুলিন দিয়ে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। বায়োপসি পরীক্ষার জন্য খালেদা জিয়ার শরীর থেকে যে নমুনা নেওয়া হয়েছে সেটির প্রতিবেদন বৃহস্পতিবার পাওয়া যেতে পারে। আরও নিশ্চিত হওয়ার জন্য সংগৃহীত নমুনা দেশের ও বিদেশের আরও কয়েকটি পরীক্ষাগারে পাঠানো হতে পারে। গত সোমবার অস্ত্রোপচারের আগে খালেদা জিয়ার রক্তের বেশ কটি পরীক্ষা করা হয়। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি বলে জানান চিকিৎসকরা। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার মারা গেছেন। সকাল 8:20 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 83 বছর। আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আব্দুল বাসেত মজুমদারের জানাজা হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ উচ্চ ও বিচারিক কোনো আদালতেই কার্যক্রম বসছে না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসেত মজুমদার মেরুদণ্ডের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত 23 অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 24 অক্টোবর আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এবার টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের লড়াই থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় চাই বাংলাদেশের। কঠিন প্রতিপক্ষের সাথে নির্ভুল একটা ম্যাচের আশা বোলিং কোচ ওটিস গিবসনের। অনুশীলনে চোট পাওয়ায় সোহানকে নিয়ে আছে শঙ্কা। অন্যদিকে বড় জয়ে মিশন শুরু করা ইংল্যান্ড টাইগারদের নিয়ে সতর্ক। আবুধাবিতে আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়।
এই ছবিগুলো দেখে বলার উপায় নেই কতটা চাপে আছে বাংলাদেশ দল। ফুরফুরে হাসি মুখে শত কষ্ট ভোলার চেষ্টা মাহমুদুল্লাহ সাকিবদের। এছাড়া যে আর উপায় নেই, লড়াই করতে হবে, টিকে থাকতে হবে বিশ্বকাপের মঞ্চে। সেখানে বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড, যাদের বিপক্ষে এর আগে কখনোই টি-20 খেলেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সেরা ফর্মে ফিরতে কন্ডিশন উইকেট সম্পর্কে থাকতে হবে বিস্তর জ্ঞান। সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করা হয়নি। ক্রিকেটাররা যেখানে থাকছেন সেখান থেকে আবুধাবি প্রায় 150 কিলোমিটার। টানা ম্যাচ আর ব্যয়বহুল ধকলের মাঝে লম্বা ভ্রমণ করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। টি-20তে ম্যাচের বড় প্রভাবক হয়ে দাঁড়ায় ফিল্ডিং। শ্রীলঙ্কার বিপক্ষের ভুল শুধরাতে আইসিসি একাডেমি মাঠে ফিল্ডিংয়ে বেশি মনোযোগ কোচিং স্টাফের। নিজেদের সানিয়ে নেওয়ার সাথে ভাবনায় রাখতে হচ্ছে ইংল্যান্ডের শক্তি সামর্থ্যের কথা। গেলবারের রানার্স আপ দলটির বড় শক্তি বোলিং লাইন আপ। লেগ স্পিনার আদিল রাশিদ তো হয়ে উঠতে পারেন ত্রাস। মাঠে ভুল হবেই, তবে যারা কম করবে তারাই জিতবে। আমাদের আত্মবিশ্বাস আছে। ব্যাটসম্যানদের সাথে বোলারদের জ্বলে উঠতে হবে। মুস্তাফিজের উপর বিশ্বাস হারাই না আমি। পরিকল্পনা মতো খেলতে পারলে জয় পাবো আমরা। বাংলাদেশের আত্মবিশ্বাস যেখানে তলানিতে ঠেকেছে, সেখানে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। আসরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। উইন্ডিজকে 55 রানে অল আউট করে জয় পেয়েছে বড় ব্যবধানে। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না থ্রি লায়ন্স। টি-20তে বাংলাদেশের বিপক্ষে খেলেনি। নিজেদের দিনে ওরা বিপজ্জনক দল, তবে ওডিআই খেলার অভিজ্ঞতা কাজে দেবে। ওদের কিছু ভালো ক্রিকেটার আছে। প্রতিপক্ষের সাথে নিজেদের পরিকল্পনা নিয়েও আমরা ভাবছি। পাহাড় সমচাপে বাংলাদেশ দল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার আত্মবিশ্বাস, দরকার ফুরফুরে মেজাজে মাঠে নামা। সেজন্য চেষ্টা করে যাচ্ছেন মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিবরা। দেখার অপেক্ষা মাঠের বাইরের সব ঘটনা ভুলে কেমন পারফর্ম করে বাংলাদেশ দল। দুর্দান্ত কিছু করতে পারলে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। পিঠের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলে এসেছেন রুবেল হোসেন। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেয়ার আবেদন দিয়েছে টেকনিক্যাল কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন পিঠের চোটে পড়েন সাইফুদ্দিন। পরে স্ক্যান রিপোর্টে কোমরের হাড়ে ফাটল ধরা পড়ায় টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। করোনা পরীক্ষা শেষে দেশে ফিরবেন সাইফুদ্দিন। টুর্নামেন্টে বল ও ব্যাট হাতে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। 4 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলেন 6 বলে 19 রানের ক্যামিও। কিছুক্ষণ পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আবুধাবি থেকে আমাদের সাথে সরাসরি জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। বাংলাদেশ দলের অবস্থা সেরকম ভালো নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ছন্নছাড়া অবস্থা রয়েছে। আত্মবিশ্বাসে জিদ ধরেছে, সাথে ইনজুরি হানা দিয়েছে। একাদশে সাইফুদ্দিন থাকতে পারছেন না, ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় কে খেলবেন? এবং একজন অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার একজনই ছিলেন দলে, ব্যাটিং দিক দিয়ে ভরসা দিতেন সাইফুদ্দিন, সেটা হচ্ছে না। সেই ক্ষেত্রে একাদশে তাসকিন এবং শরীফুলের ফেরার সম্ভাবনা বেশি রয়েছে। নাসুমের জায়গাতে একজন পেসার এবং শরীফুলের জায়গাতে একজন পেসার, সেই চেঞ্জটা হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া শেষ মুহূর্তে সোহানের জায়গাতে পরিবর্তন আসতে পারে। সোহান ইনজুরিতে পড়েছেন গতকালের অনুশীলনে। তার ব্যথাটা কেমন শেষ মুহূর্তে হয়তোবা সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু মিলিয়ে একেবারে বাজে অবস্থা বাংলাদেশ দলের। তারপরে বাংলাদেশ দল যদি একটা ম্যাচ জয় পায় বা ভালো ম্যাচ খেলতে পারে, তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে, কারণ আবুধাবির যে স্টেডিয়াম বাংলাদেশ দল খেলবে, সেখানে বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি। উইকেটটা কেমন হয় সেটা দেখা যায়নি, কন্ডিশনটা কেমন হয় সেটা দেখা যায়নি, সেখানে গ্যালারি কেমন বা উইকেটটা আউটফিল্ডটা কেমন কিছুই দেখা যায়নি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলকে নতুনভাবে শুরু করতে হচ্ছে। বাংলাদেশ দল প্রথম ম্যাচ যেভাবে হেরেছে, সেই আত্মবিশ্বাসী জিদ ধরেছে। অন্যদিকে ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে বড় ব্যবধান জয় পেয়েছে এবং তাদের পারফরমেন্স অবশ্যই তাদেরকে তাতিয়ে দিচ্ছে এই ম্যাচ জয়ের। এবং এই ম্যাচ জয় মানে কিন্তু তাদের সেমির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সব কিছু ফিরলে একটা পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে, তাহলে হয়তোবা জয়টা সম্ভব। এবং যারা রয়েছেন অভিজ্ঞ, সাকিব, মুস্তাফিজ, রিয়াদ, মাহমুদুল্লাহ, তাদেরকে দায়িত্ব নিতে হবে, যেটা কিন্তু গতকাল প্রেস কনফারেন্স
কনফারেন্সে বোলিং কোচও বলেছেন যে মুস্তাফিজের উপর উনি ভরসা হারাননি, কারণ মুস্তাফিজকে বড় একটা ম্যাচ খেলতে হবে এবং মুস্তাফিজ ম্যাচ উইনার। এরকম পেসারদের এবং বিশেষ করে স্পিনারদের বাংলাদেশের বোলিং লাইন আপের উপর ভরসা রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ 160 থেকে 70 রান চেস করে জয়ের মতো সেই অবস্থাতে নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল যদি আগে বোলিং পায় তাহলে অবশ্যই ইংল্যান্ডকে কমের মধ্যে বেঁধে ফেলতে হবে। এবং ব্যাকফুটে থাকলেও শেখ আবু জায়েদ স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান বাংলাদেশকে সাহসী করছে। এশিয়া কাপে আবুধাবিতে আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। একাদশে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। রান উৎসব না হলেও এখানকার উইকেটে রান তাড়া করে জয়ের সংখ্যা বেশি। আইসিসি টি-20 বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের দরকার একটা জয়। ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সহজ হবে না। ব্যাটে বলে ফিল্ডিংয়ের সাথে বাংলাদেশকে উইকেট আর কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রথম ম্যাচে যা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের দৈর্ঘ্য যত ছোট ততই কন্ডিশন উইকেটের প্রভাব বেশি। আবু জায়েদ স্টেডিয়ামের উইকেট আউটফিল্ড গ্যালারি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই স্টেডিয়ামে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। 3 ওয়ানডের পরিসংখ্যান আত্মবিশ্বাসী করছে। আফগানিস্তানের বিপক্ষে 1 জয় 1 হার। বড় জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে টি-20তে 2012 সালে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। একাদশ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ঠিকমতো উইকেট পড়তে পারেননি মাহমুদুল্লাহ। নাসুমকে নিয়ে খুব একটা উপকার হয়নি। লিটনের সাম্প্রতিক ফর্ম আর ক্যাচ মিসের পর জোর আলোচনা তাকে নিয়ে। তবে অপশন না থাকায় এই ম্যাচেও টিকে যাবেন টাইগার ওপেনার। টি-20তে দুই দলের পরিসংখ্যান খুঁজে পাওয়া সবচেয়ে সহজ, কারণ টেস্ট খেলুড়ে এই দুই দল কখনোই মুখোমুখি হয়নি। 2005 সাল থেকে 3 লায়ন্স 138টি টি-20 খেললেও সেখানে নাম নেই বাংলাদেশের। ব্যাটে বলে অনেকটাই সমতায় এই স্টেডিয়ামের পরিসংখ্যান। চেস করে জয় 29 বার। বাকি 24 ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। সর্বোচ্চ চেস 166 রান। এই গ্রাউন্ডে সর্বোচ্চ রান 225, সর্বনিম্ন 87। 150-এর উপর রান চেস করতে নেমে 18 বারের মধ্যে 14 বারই ব্যর্থ হয়েছে দলগুলো। তাই তো বিশ্বকাপের মিশনে টিকে থাকতে কন্ডিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে টাইগার অধিনায়ককে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। একদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে সমালোচনা এড়িয়ে মাঠে পারফর্ম করার চাপ। মাহমুদুল্লাহদের অভয় দিচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। চাপের মুহূর্তে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন টাইগারদের সফল এই অধিনায়ক। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে টাইগারদের ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ সাবেকদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও ম্যাচ হাতছাড়া হয়েছে। ব্যর্থতার কাঠগড়ায় ক্রিকেটারদের পারফরমেন্স। খালি চোখে লিটনের 2 ক্যাচ মিস আর মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিকে দায়ী করছেন সমালোচকেরা। এমন অবস্থায় মাহমুদুল্লাহদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি মুর্তজা। লঙ্কা ম্যাচে হারের জন্য মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি আর লিটনের ক্যাচ মিসকে এককভাবে দায়ী করতে নারাজ তিনি। টাইগারদের সফল অধিনায়কের কাঠগড়ায় ডোমিঙ্গোর নেতৃত্বে কোচিং স্টাফের ব্যর্থতাও। শেষ পর্যন্ত সমালোচনাকে এক পাশে রেখে মাঠের পারফরমেন্সে মনোযোগী হতে পারবে তো ক্রিকেটাররা। প্রতিপক্ষরা যখন শক্তিশালী তখন চ্যালেঞ্জ পাহাড় সমান। মাঠে তো আপনাকে পারফর্ম করতেই হবে, কিন্তু পারফর্ম করার আগে যে আপনি এই যে এত কথা হচ্ছে হবে এই পেশাটা আপনাকে নিতে হবে। বাট আপনি এমন কিছু না বলেন যেহেতু আপনার কথাটা কাউন্ট হবে, কেন আপনাকে গিয়ে পারফর্ম করতে হবে। টি-20তে প্রথমবার ইংল্যান্ড বাধা, যারা উইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে বিশ্বকাপ শুরু করেছে। কিন্তু 56 রান চেইজে ইংলিশরা হারিয়েছে 4 উইকেট। ওখানটায় সুযোগ নিতে পারে টাইগার বোলাররা। তাদের কিন্তু ব্যাটিংটা এখনো টেস্ট হয়নি। সো ইফ ইউ ক্যান টেক আর্লি উইকেটস দেন ইট উইল পুট ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি মনে করি ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, এবং আমরা যদি সেম মোমেন্টামে ব্যাটিং করি তাহলে 160-70 মেবি 170 উপরে রান করা সম্ভব। একটা জয়ে মোমেন্টাম ফিরে পাবে মাহমুদুল্লাহ দল, জবাব দিতে পারবে সমালোচনার। তার আগে একসাথে জ্বলে উঠতে হবে 3 ডিপার্টমেন্টকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। এবারে অন্যান্য প্রসঙ্গ।
রাজধানীর কিছু রুটে চলছে ফিটনেসহীন বাস। লক্কর ঝক্কর এসব যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও তার তোয়াক্কা করছেন না চালকরা। পুলিশকে টাকা দিয়ে এসব বাস চালানোর কথা জানিয়েছেন তারা। যাত্রীরাও নিরুপায় হয়ে চড়ছেন এসব গাড়িতে। গাবতলীর পাশের বেড়িবাঁধ সড়ক ধরে চলাচল করছে এসব লক্কর ঝক্কর বাস। কোনোটির নেই লুকিং গ্লাস, তো কোনোটির পেছনের অংশ ভাঙা। এ রুটে চলাচল করে প্রত্যয় সেন্ট্রাল লাইনের অন্তত ৭০টি বাস ও ৫০টি লেগুনা। চালকরা বলছে পুলিশকে টাকা দিয়ে বাস চালাচ্ছেন তারা। এভাবেই চালাইতেছি, সব গাড়ি রোডের গাড়ি এরকম। সব পুলিশ ধরে না, ধরে তারা টাকা খায়। এই রোডে আর তো ভালোভাবে চলে না, কারণ এই রোডে সব অন্য রোডেতে বাদ হয়ে এই রোডে আসে। দিয়াবাড়ি, গাবতলী, বছিলা, কামরাঙ্গীর চর, বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাত্রী পরিবহন করে এসব বাস। যাত্রীরা বলছেন নিরুপায় হয়ে সব জানে ওঠেন তারা। সবসময় এখানে চলাফেরা করে, তাদের সবার জন্য আসলে কষ্টেরই ব্যাপার এটা। ভয় লাগে না এই গাড়িতে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। আমি আজ ফার্স্ট উঠলাম, মানে আমি যাতায়াত করি যাত্রাবাড়ির দিকে, কিন্তু আমার বাবুবাজার দিকে যাইতে হবে। শুধু এ রুটই নয়, রাজধানীর বেশ কিছু রুটে তুরাগ, প্রজাপতি, বলাকা ও অনাবিল পরিবহনের বেশ কিছু লক্কর ঝক্কর বাস চলছে। গবেষকরা বলছেন ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘটনা প্রবণ। এই গাড়িগুলো একদিকে যেমন যানজটের কারণ হয়, কারণ নষ্ট হয়ে রাস্তায় আপনার পরে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করে, পাশাপাশি দুর্ঘটনারও কিন্তু তৈরি করে। কারণ ইন্ডিকেটর দিয়ে যখন সে ডানে বামে যাচ্ছে, পেছনের গাড়ি কিন্তু বুঝতে পারে না। পাশাপাশি ব্রেকের সমস্যা বা অন্যান্য সমস্যা ত্রুটির কারণে তারা কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটায়। পুলিশ বলছে গত মাসে ২৬টি ফিটনেসবিহীন যানবাহন জব্দ করা হয়েছে। প্রায়ই পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই ধরনের ফিটনেসবিহীন গাড়ি আমাদের ঢাকা মহানগরের চলাচলের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ আছে, এবং ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশ সেই সাথে আমাদের ডিএমপি থেকে আমাদের যে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট আছে, এই মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা কিন্তু এই ফিটনেস গাড়ির বিরুদ্ধে প্রায়ই অভিযান করে থাকি। বাস মালিক সমিতির তথ্য অনুযায়ী রাজধানীর আশেপাশে চলাচল করছে অন্তত ৫,০০০ বাস, মিনি বাস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকাদান শুরুর প্রথম ৮ মাসে টিকা পেয়েছে দেশের ২৪% মানুষ। দেওয়া হয়েছে ৬ কোটি ডোজেরও বেশি টিকা। কিছু জেলায় টিকাদানের হার প্রায় ৪০% হলেও ১৬ জেলায় তা ২০%-এর কম। সরকারের হাতে এখন মজুদ আছে ২,৬৭,০০,০০০ বেশি টিকা। টিকাদানের গতি বাড়াতে কেন্দ্র বাড়ানো সহ নতুন পরিকল্পনা নেবে স্বাস্থ্য বিভাগ। দেশে এ পর্যন্ত অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম সহ টিকা এসেছে ৮,৮২,০০,০০০ ডোজ। ফেব্রুয়ারিতে শুরু করে এ পর্যন্ত ৪ কোটি প্রথম ডোজ এবং ২ কোটি দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়া হয়েছে। সরকারের হাতে এখনও মজুদ আছে অ্যাস্ট্রাজেনেকার ২৮ লাখ, ফাইজারের ৭৫ লাখ, মডার্নার ২,৯৫,০০০, সিনোফার্মের ১,৫১,০০,০০০ এবং সিনোভ্যাকের ১০ লাখ ডোজ টিকা। টিকার যে মজুদ বাড়ছে এটি কিন্তু খুব স্পষ্ট, এবং এই মজুদের সঙ্গে কিন্তু প্রতি সপ্তাহেই নতুন টিকা সংযুক্ত হচ্ছে। এর পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটির কাছ থেকে যে টিকাটি আমরা পাবো বলে প্রত্যাশা করি, সেটিরও কিন্তু আমরা ইতিবাচক কিছু বিষয় দেখছি যে আমাদের টিকা আরও বাড়বে। খুলনা, রাঙামাটি ও মেহেরপুর জেলায় টিকা নেয়ার হার সবচেয়ে বেশি, ৩৯%। চুয়াডাঙ্গায় ৩৮, মাগুরায় ৩৭ ও পঞ্চগড়ে ৩৪% মানুষ টিকা পেয়েছেন। তবে টিকাদানে পিছিয়ে আছে সুনামগঞ্জ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ ১৬ জেলা। এসব জেলায় টিকা নেয়ার হার ২০%-এরও কম। করোনার টিকা নিতে সুরক্ষা অ্যাপে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫.৫ কোটির বেশি মানুষ। তাদের মধ্যে টিকা নেয়ার অপেক্ষায় ১.৫ কোটির বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদানের গতি বাড়াতে সারা দেশে কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা কেন্দ্র বাড়ানোর বিষয়ে ইপিআই কাজ করছে, জনবল বাড়ানোর বিষয়ে তারা কাজ করছেন, প্রশিক্ষণ প্রদান করছেন। আমরা আশা করি যে ডিসেম্বর নাগাদ এটির একটি ইতিবাচক পরিবর্তন হবে, এবং এখন পর্যন্ত আমরা যে সংখ্যক মানুষকে টিকা দিয়েছি, অন্তত আমাদের কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর ৫০% মানুষকে আমরা অন্তত ওই সময়ের মধ্যে টিকাটি দিয়ে দিতে পারি। দেশে এ পর্যন্ত করোনা টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৬% এবং নারী ৪৪%। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য করোনার ফাইজারের টিকা অনুমোদনের পক্ষে মত দিয়েছে মার্কিন বিশেষজ্ঞ খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর উপদেষ্টারা। এফডিএ এবং সিডিসির চূড়ান্ত অনুমোদন পেলেই শিশুদের মাঝে শুরু হবে প্রয়োগ। এদিকে ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ১,৪৫১ জনের মৃত্যু হয়েছে।
নতুন রোগী মিলেছে 65,000। রাশিয়ায় একদিনে 1100 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে আবারও বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। মঙ্গলবার দেশটিতে 584 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 13,500। সংক্রমণ বাড়ায় বেলজিয়ামে আবারও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। বিশ্বে 24 ঘন্টায় করোনায় 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা 49,78,000 ছাড়ালো। নতুন 4 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 24,52,00,000-এর বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হয় বেলা 11টায়। আজ ও আগামীকাল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে 1,221 আসনের বিপরীতে 42,668 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা 35 জন। এবার চবির 4,926টি আসনে আবেদন করেছেন 1,83,861 শিক্ষার্থী। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময় প্রতিদিন চলবে 11 জোড়া ট্রেন। পাশাপাশি নারী অভিভাবকদের জন্য ছাত্রী হলগুলোতে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ডি গ্রুপের খেলা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের তাশখান্দের জার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়। প্রস্তুতি ঘাটতি নিয়েই উজবেকিস্তানে গেছে বাংলাদেশ। সেখানে 2 প্র্যাকটিস সেশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে লাল সবুজ। ফুটবলারদের ফিটনেস নিয়ে তেমন সমস্যা নেই, তবে প্রস্তুতি ম্যাচ না খেলায় সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া কঠিন কোচ মারুফুলের জন্য। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 30 অক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে। শেষ ম্যাচ সৌদি আরবের বিপক্ষে 2 নভেম্বর। আয়োজক হিসেবে উজবেকরা চূড়ান্ত পর্বে খেলছে, যে কারণে ডি গ্রুপ থেকে কোয়ালিফায়ার ভালো সুযোগ রয়েছে আমাদের। কুয়েত শক্তিশালী দল, দলের বেশ কজনের সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা আছে। টিমের সবাই বেশ উজ্জীবিত, জয়ের জন্যই মাঠে নামবো আমরা। কুয়েতের বিপক্ষে ভালো ফল পেতে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব। আশা করি ভালো ফলাফল করতে পারবো। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন সংবাদে আরো বিস্তারিত দেখতে। ধন্যবাদ সবাই।